তোমাদের যে এবিটি টেস্ট পেপারটা রয়েছে সেটাতে অনেক বায়োগ্রাফি রয়েছে, ঠিক আছে, অনেক অনেক বায়োগ্রাফি রয়েছে। এবার প্রত্যেকটা বায়োগ্রাফি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা বায়োগ্রাফি আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো, ঠিক আছে। এবিটি টেস্ট পেপারে যতগুলো বায়োগ্রাফি আছে প্রত্যেকটা বায়োগ্রাফি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। কিন্তু এই যে প্রত্যেকটা বায়োগ্রাফি প্র্যাকটিস করার আগে তোমাদেরকে একটা ফরম্যাট শিখিয়ে দিচ্ছি। এই ফরম্যাটটা তোমরা আগে মুখস্থ করবে। এই ফরম্যাটটা মুখস্থ করার পরে যতগুলো বায়োগ্রাফি আছে এই ফরম্যাটটাতে বসিয়ে বসিয়ে ড্যাশগুলো পূরণ পূরণ করে তোমরা করতে পারবে। তাহলে আজকের ক্লাসে তাহলে কি শিখছি? আজকের ক্লাসে শিখছি বায়োগ্রাফির ফরম্যাটটা, মানে কোন পদ্ধতিতে তুমি বায়োগ্রাফি লিখবে, বায়োগ্রাফির ফরম্যাট। বুঝা গেল? দেখো, প্রথমে কি লিখবে আগে ভালো করে পড়ে বুঝবে যে ব্যক্তিটার সম্পর্কে তুমি লিখছো সে ভারতীয় বটে নাকি ভারতের বাইরে। যদি ভারতীয় হয় তুমি এইভাবে শুরু করবে, ম্যাক্সিমামগুলো কিন্তু ভারতীয় দিবে। আওয়ার মাদার ইন্ডিয়া, আওয়ার মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড, আওয়ার মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড মেনি great sons and daughters। এইটা হবে তোমার প্রথম লাইন। কি হবে? এটা তোমার প্রথম লাইন হবে। প্রত্যেকটা বায়োগ্রাফির প্রথম লাইন হবে এটা। যাই বায়োগ্রাফি পড়ুক, যার নিয়ে পড়ুক, ছেলে হোক বা মেয়ে হোক, এবার তোমার কি করতে হবে, যদি সেই ব্যক্তিটি বা সেই মহিলাটি ভারতের হয় তাহলে ইন্ডিয়া লিখবে। যদি ভারতের না হন, ভারতের বাইরে হন, তখন ইন্ডিয়ার জায়গায় লিখবে আওয়ার মাদার আর্থ। কি লিখবে? আর্থ। এরপরে বাকি এতটা হলো, বুঝতে পারলে? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বায়োগ্রাফি ভারতীয় নিয়ে পড়বে, চিন্তা করার কিছু নয়, ইন্ডিয়াটা মনে রাখবে তাহলে হবে। আওয়ার মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার্স। ঠিক আছে, আমাদের ভারত মাতা অনেক মহান সন্তান ও কন্যা জন্ম দিয়েছে। এরপরে যে ব্যক্তিটা সম্পর্কে পড়বে সেই ব্যক্তিটার নামটা লিখবে এই ড্যাশটাতে। এই ড্যাশগুলো পূরণ করবে পয়েন্ট দেখে দেখে। ধরো রাজা রামমোহন রায়, কথা কথা বলছে, তাহলে ড্যাশে কি লিখবে? রাজা রামমোহন রায়, ঠিক আছে। বা যদি বিদ্যাসাগর বলে তাহলে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যদি স্বামীনারায়ণ পড়ে স্বামীনারায়ণ, যে নামটা পড়বে সে নামটা, ব্যক্তির নামটা, ইজ ওয়ান অফ দেম। কি লিখবে? ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। ইজ ওয়ান অফ দেম। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এখানে কি লিখবে? নামটা, কার নাম? ওই ব্যক্তিটার বা মহিলাটার নাম, ঠিক আছে। তাহলে আমি এখানে ব্যক্তির নামটাই লিখলাম, যেখানে ব্যক্তির নাম তোমাকে লিখতে হচ্ছে। বুঝা গেল? দুটো লাইন হলো, একরকম ভাবে চলতে থাকবে। হি অথবা সি যদি ছেলে হয়, আর একটা ব্যাপার বুঝার আছে, যদি ছেলে হয় তাহলে হি লিখবে, যদি মেয়ে হয় তাহলে সি লিখবে। হি অথবা সি, ইজ বা ওয়াজ লিখতে পারো, কোনো সমস্যা নাই। এ গ্রেট, যেহেতু তার সম্পর্কে লিখছি তো গ্রেট তো দিতেই হবে। এরপর গ্রেটের পরে দেখো, গ্রেট হওয়ার পরে যদি ক্রিকেটার হয় তুমি গ্রেট ক্রিকেটার লিখবে, যদি ফুটবলার হয় গ্রেট ফুটবলার লিখবে, যদি কবি হয় গ্রেট পোয়েট লিখবে, যদি লেখক হয় গ্রেট রাইটার লিখবে। যেটা ব্যক্তিটা বটে সে ব্যক্তিটার পেশা, যেটা যে কাজটা করে গেছে, যে কাজটার জন্য বিখ্যাত হয়েছে সেটা লিখবে। হি ইজ এ গ্রেট, যে ব্যক্তির পেশা। ধরো যদি রবীন্দ্রনাথ ঠাকুর বলি, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ ওয়ান অফ দেম, হি ইজ এ গ্রেট পোয়েট। বুঝা গেল? এরপরে বারবার বলছি যে মনে রাখবে, ছেলে হলে হি, মেয়ে হলে সি। হি যেহেতু জন্মগ্রহণ করেছে, এখানে ওয়াজ দিয়ে পাস দিয়ে শুরু করব। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। যদি কেউ ইজ বর্ন করে তাহলে কোনো ভুল নেই, হি ওয়াজ বর্ন। এরপরে এখানে জন্ম তারিখ, দেখো আমি প্রিপোজিশনের সময় কি শিখিয়েছি যে তারিখের আগে কি বসে? তারিখের আগে অন বসে। অন দিয়ে এখানে জন্ম তারিখ, আর সালের আগে কি বসে? ইন বসে। অন দিয়ে কি লিখবে? জন্ম তারিখ, তাই তো। অন দিয়ে লিখছে জন্ম তারিখ, আর ইনের মধ্যে কি লিখবে? জন্ম সাল। বুঝা গেল? এরপরে আবার লিখবে হি ওয়াজ বর্ন, জন্মস্থানটা। তারপরে পর কি লিখবে? হি অথবা সি, জন্মস্থানটা দেওয়া থাকবে, কোন জন্মস্থানটা, কোথায় জন্মেছে। হি অথবা সি ওয়াজ বর্ন
এরপর দেখো অ্যাট দিয়ে আমরা ছোট জায়গায় লিখবো আর ইন দিয়ে আমরা বড় জায়গায় লিখবো। ধরো আমি বিদ্যাসাগর লিখছি, তো বিদ্যাসাগর যেখানে জন্মেছে সেই গ্রামটা এখানে লিখবো, অ্যাট দিয়ে গ্রামের নাম, ঠিক আছে, গ্রাম বা ছোট জায়গার নাম। আমি গ্রামের লিখছি, সবসময় যে গ্রাম হবে এমন হলে ছোট জায়গাটার আগে অ্যাট লিখবে, আর বড় জায়গাটার আগে জেলা বা রাজ্য। তাহলে ছোট জায়গা বড় জায়গা দুটো তো হবে। তুমি কোথায় জন্মেছো, খাতড়া তো ধরলাম, তাহলে অ্যাট খাতড়া কোন জায়গায়, বাঁকুড়া, ইন বাঁকুড়া। তাহলে এই যে অ্যাট দিয়ে ছোট জায়গা আর ইন দিয়ে বড় জায়গা, তুমি তো শুধু খাতড়া বললে হবে না, এখানে ছোট স্থান আর এখানে বড় স্থান। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে কি বলতে পারে, অ্যাট জোড়াসাঁকো ঠাকুর পরিবার আর ইন কলকাতা, বুঝা গেল। সুভাষচন্দ্র বসুর কি লিখবো, অ্যাট কটক ইন উড়িষ্যা, বুঝা যাচ্ছে। যদি তোমার বিদ্যাসাগর হয় তার বিদ্যাসাগরের যে গ্রামটা বীরসিংহ ইন মেদিনীপুর। তাহলে এটা হলো। এবার সবাইকার বাবার নাম মায়ের নাম থাকবে একই রকম ভাবে তুমি লিখে যাবো। হিজ যদি ছেলে হয় হিজ অথবা হার, ফাদার্স নেম ওয়াজ, যদি অবশ্যই যদি ওই ব্যক্তিগুলো বেঁচে থাকে তাহলে কিন্তু ইজ দিয়ে লিখবে, যদি মারা গিয়ে থাকে তাহলে ওয়াজ দিয়ে লিখবে। হিজ ফাদার্স নেম ওয়াজ, তার বাবার নাম হয়, ঠিক আছে, তুমি ইজও লিখতে পারো, কোনো সমস্যা নেই। হিজ ফাদার্স নেম ওয়াজ, দিয়ে এখানে কি লিখবে, বাবার নাম। বিদ্যাসাগরের ক্ষেত্রে বিদ্যাসাগর বাবার নাম লিখবে, স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ বাবার নাম লিখবে, রবীন্দ্রনাথের ক্ষেত্রে রবীন্দ্রনাথ বাবার নাম লিখবে। আর তুমি বলবে পাবা কোথায়, এর সব পয়েন্টে দিয়ে থাকবে, বুঝা গেল। হিজ অথবা হার মাদার্স নেম ওয়াজ, মায়ের নাম কি ছিল, মাদার্স নেম ইজ অথবা ওয়াজ, যাই হোক এখানে মায়ের নামটা, মায়ের নামটা, ঠিক আছে। এই যে দেখো ওয়াজ, এখানে তুমি ইজও লিখতে পারো, তোমার যে ওয়াজটা লিখতে হবে কোন কোন কথা নয়, তুমি এখানে ইজ লিখতে পারো, এখানেও ইজ লিখতে পারো কারণ তার বাবার নাম হয়। এখানেও তুমি ইজ লিখতে পারো, এই যে ওয়াজের জায়গায় এখানে তুমি ইজ লিখতে পারো, ইজ, ঠিক আছে, বুঝা গেল। এরপরে তাহলে বাবার নাম মায়ের নাম হলো। এবার দেখো সবাই তো পড়াশুনো করবে, সবাই তো বিখ্যাত হয়েছে, তবে তো তাদের জীবনে আমরা পড়ছি নাকি, এটা তো প্রাথমিক শিক্ষা থাকবে। তাহলে প্রাথমিক শিক্ষাটা বেশিরভাগ আগেকার যে মহান মহান ব্যক্তিগুলো আছে তাদের যদি কথা বলি, তারা সবাই কিন্তু বেশিরভাগই গ্রামের পাঠশালাতেই পড়াশোনা করেছিল। তাহলে কি লিখবো, হি অথবা সি স্টার্টেড হিজ অথবা হার, প্রাথমিক যে শিক্ষার কথা বলছি, ঠিক আছে, আর্লি এডুকেশন, প্রাথমিক যে শিক্ষা। ফ্রম, দেখো সবাই যে পাঠশালায় পড়বে এমন কোনো কথা নয়, নাও পড়তে পারে, কেউ কেউ তো ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়তে পারে। তাহলে হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন ফ্রম, এখানে প্রাথমিক বিদ্যালয়ের নাম, সেটা ভিলেজ পাঠশালা হতে পারে বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলও হতে পারে। তাহলে এখানে কি লিখবে, প্রাথমিক, তো ম্যাক্সিমাম ওটা বললাম ভিলেজ পাঠশালা হবে, প্রাথমিক বিদ্যালয়ের নাম, বুঝা গেল। তোমরা খাতায় লিখবে কখন, তাহলে হি অথবা সি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন ফ্রম দি প্রাথমিক বিদ্যালয়ের নাম। আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো, লেটার পরবর্তীকালে হি অথবা সি, ছেলে হলে হি মেয়ে হলে সি, ওয়েন্ট টু গিয়েছিলেন, দিয়ে এখানে হাই স্কুলের নাম, যেমন প্রাথমিক বিদ্যালয়ের নাম এখানে কি লিখবো, হাই স্কুলের নাম, বুঝা গেল। প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে এরকম হয়ে যাবে। এখানে উচ্চ বিদ্যালয়ের নাম, উচ্চ বিদ্যালয়ের নাম হয়েছে। তাহলে হি অথবা সি ওয়েন্ট টু, এটা। এবার দেখো যারা, যেহেতু তুমি একটা বিখ্যাত লেকচার, তো গ্র্যাজুয়েশন তুমি মিনিমাম করবে কি, তাহলে তার গ্র্যাজুয়েশন কোথাতে করেছে সেটা লিখবো। হি গ্র্যাজুয়েটেড ফ্রম, হি গ্র্যাজুয়েটেড
ফ্রম, দেখো এখানে হি গ্রাজুয়েটেড ফ্রম তুমি লিখতে পারো, বা আরেকটা লিখতে পারো হি পাস্ট বিএ, গ্রাজুয়েটেড জায়গায় লিখতে পারো হি পাস্ট বিএ, এটা তুমি লিখতে পারো, এটা তোমার মত। হি গ্রাজুয়েটেড ফ্রম দিয়ে পরে এখানে কলেজের নাম, এখানে কি লিখবে কলেজের নাম, যে কলেজ থেকে পড়েছে সেই কলেজের নাম। হি গ্রাজুয়েটেড ফর দিয়ে কলেজের নাম, বুঝা গেল। এবার কেউ কেউ যদি এম এ পড়ে তাদেরটার জন্য এম এটাও লিখতে হবে, সেটাও লিখে দিচ্ছি। এই এম এটা কিন্তু সবাই কিন্তু নাও থাকতে পারে, ঠিক আছে। হি পাস্ট এম এ ফ্রম, আর একটা ব্যাপার দেখো, সালগুলো কিন্তু অনেক সময় দেওয়া থাকে, মানে কোন সালে গ্রাজুয়েট করছে, কোন সালে কোন স্কুলে পড়ছে, এটা অনেক সময় দেওয়া থাকে। তাহলে এখানে সালটা কিন্তু ম্যাক্সিমাম তো দেওয়া থাকে। যদি দুটো সাল দেওয়া থাকে তাহলে ফ্রম দিয়ে একটা সাল, দিয়ে টু দিয়ে আরেকটা সাল, এখানে একটা সাল। যদি সালটা দিয়ে থাকে, কারণ 3 বছরে 4 বছরের গ্রাজুয়েশন কোর্স 3 বছর, তাহলে ফ্রম দুটো সাল দিয়ে থাকলে ফ্রম দিয়ে একটা সাল, টু একটা সাল। যদি একটা সাল দিয়ে শুধু একটাই যদি সাল দিয়ে থাকতো তখন ইন দিয়ে সালটা দিয়ে দিলেই হতো, ঠিক আছে। যদি এত সাল থেকে এত সালে বলেছি, আর যদি এইটা ধরো বাই চান্স একটি সাল দেওয়া আছে, দুটি সাল দেওয়া নেই, অনেক ক্ষেত্রে পাস, যে সালে পাস করেছে সেই সালটা বলে, তখন ইন দিয়ে শুধু সালটা, যে সালে পাস করেছে সেই সালটা লিখলেই হলো, বুঝা গেল। এবার দেখো যদি এবি পাস করো, হি পাস্ট এম এ ফ্রম, এম এটা আমরা করতে করি ইউনিভার্সিটি, তাহলে এখানে কি লিখবে, পয়েন্টে যে ইউনিভার্সিটির নামটা দেওয়া আছে সেই ইউনিভার্সিটির নাম, কি লিখবে ইউনিভার্সিটির নাম, ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির নাম দেওয়া থাকবে, হয়ে গেল এম এ। এবার সে তো শুধু পড়াশোনা করে যাবো না, কাজ তো কিছু করবে, বলে কিনা, কি কাজ করছে, কেউ স্যার টিচার হিসাবে কাজ করতে পারে, কেউ প্রফেসর হিসাবে কাজ করতে পারে, সে যে যাই করুক, ঠিক আছে। আমরা কি লিখবো, হি ওয়ার্কড অ্যাজ, দেখো আমরা কিন্তু সিটা ছাড়া ছেড়ে আসছি, যতটা পর্যন্ত সি লিখেছি এখানে হি অথবা সি লিখবে, এখানে হি অথবা সি লিখবে, বারবার হি সি দুটো লিখছি নি, শুধু হিট লিখছি, তোমার মাথায় রাখতে হবে ছেলে হলে হি, মেয়ে হলে সি। হি ওয়ার্ক অ্যাজ এ, এরপর ড্যাশ, কি হিসাব কাজ করছে, কেউ যদি টিচার হয় তাহলে তুমি টিচার লিখবে, কেউ যদি প্রফেসর হয় কেউ প্রফেসর, কেউ যদি এডুকেশনিস্ট হয় এডুকেশনিস্ট, কেউ যদি সায়েন্টিস্ট হয় সায়েন্টিস্ট, যে যে কাজটা করছে সেটা হি ওয়ার্ক এজ এ, তার পেশা, যে কাজটা কি কাজ করেছিল সে সেইটা। কেউ যদি আর্মি হয় তো আর্মি, কেউ যদি ক্রিকেটার হয় ক্রিকেটার, যাই হোক এটা হলো তার পেশাটা। এবার দেখো যেহেতু বিখ্যাত ব্যক্তির নাম লিখছো না, তো বিখ্যাত ব্যক্তি মানে সে কিছু তো বিখ্যাত বই লিখি যাবে কি, প্রত্যেকটা মহান ব্যক্তি। যদি বইয়ের নাম না দেওয়া থাকে, যদি কোনো ক্রিকেটার ফুটবলার হয় যারা কোনো বই টই লেখে নেই, সেক্ষেত্রে এই পয়েন্টটা লেখার দরকার নেই। যেখানে পয়েন্টে বইয়ের নাম দেওয়া থাকবে তুমি নিশ্চিন্তে এটা লিখবে, ঠিক আছে। হি রোড many books, he wrote many books on various subjects, বিভিন্ন বিষয়ে তিনি বই লিখেছেন, এটা লিখলে প্রত্যেকটা ক্ষেত্রে। তারপর কি লিখলে, তার বিখ্যাত কিছু বইয়ের নাম পয়েন্টে দেওয়া থাকবে, some of his famous books আর তার কিছু বিখ্যাত বইগুলি হলো, এরপর তার লেখা কিছু বইয়ের নাম আমরা এখানে লিখব। বইয়ের নামগুলো পয়েন্টে যে বইগুলো দেওয়া থাকবে সেই বই এর নামগুলো লিখব, যে বইগুলো তিনি লিখেছিলেন, ঠিক আছে, বোঝা গেল। এবারে বিখ্যাত ব্যক্তি মানে কিছু তো একটা পুরস্কার তো পাইছি, এত কিছু শুধু বিখ্যাত হয়ে গেছে, দু একটা তো কিছু পুরস্কার পাবেই, সে সাহিত্য একাডেমি হোক, নোবেল পুরস্কার হোক, বাকি যে পুরস্কারগুলো রয়েছে সে তো কিছু কিছু পুরস্কার পাবেই, তাহলে সেই পুরস্কারগুলোর নামটা লিখবো,
হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ, এবার যে পুরস্কারগুলো পেয়েছে সেই পুরস্কারগুলো, এখানে পুরস্কারের নাম বুঝলেন। ধরো যদি রবীন্দ্রনাথ ঠাকুর হতো তাহলে কি লিখতাম, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ, কি পাইছিল, নোবেল, তাহলে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ এখানে পুরস্কারের নাম। এবার সেই পুরস্কারটা তারা সালে পাবে না, সেই পুরস্কারটা তারা সাল থাকবে, তাহলে এটা পুরো প্রথমে কি লিখবে এখানে পুরস্কারের নাম, এই যে পুরস্কারের নাম দিয়ে ইন দিয়ে সালটা, যে সালে উনি পুরস্কারটা পেয়েছিলেন, ইন দিয়ে এখানে সালটা, ইন দিয়ে সাল। এতটা ক্লিয়ার হলো আশা করি সবাইকে। এবার উপরে লিখছি, হ্যাঁ, কারণ অতটা নিচে লেখা যাচ্ছে না। এরপরে মানে পুরস্কারগুলো হলো, তাহলে আমরা মোটামুটি দেখো সব কিছু কাভার করেছি কিনা একবার দেখে নেওয়ার দরকার আছে, যদি কিছু বাদ গেল। প্রথমে তো প্রথম দু লাইন একই রকম লিখেছি, তারপর জন্ম তারিখ, জন্ম সাল, জন্মস্থান, ছোট জায়গা বড় জায়গা, বাবার নাম, মায়ের নাম, কার কার ক্ষেত্রে বইয়ের নামও দিয়ে থাকতে পারে, ওয়াইফের নাম থাকলে তখন তুমি টেক্সটটা করে লিখবে। তারপরে প্রাথমিক শিক্ষা লিখেছি, উচ্চ বিদ্যালয় লিখেছি, কলেজের নাম লিখেছি, ইউনিভার্সিটির নাম লিখেছি, তারপর কি কাজটা করেছে পড়াশোনা করার পরে সেটা, কি কি বই লিখেছে বইয়ের নাম লিখেছি, কি কি পুরস্কার পাইছে পুরস্কারের নাম লিখেছি, এটা হলো। এরপরে আরো যদি কিছু করে থাকে, কিছু আবিষ্কার করে থাকে, সেগুলো আমরা পয়েন্ট দেখে দেখে লিখবো, যদি আর কিছু করা থাকে। যদি আর কিছু বিশেষ পয়েন্ট না দিয়ে থাকে তো এরপরে আমরা চলে আসবো লাস্টে, ঠিক আছে। তো লাস্টে সে কি হবে, মারা যাবে, তাই তো। মানে এই সব কিছু হওয়ার পর আর কিছু করে, কিছু যদি পয়েন্ট দেওয়া থাকে সেগুলো লিখবে, না কিছু করেন আর লেখার দরকার নেই। তো মারাটা যাবে যখন এখানে লিখে দিই, মারা যাক আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। কি লিখবো, দিস এমিনেন্ট পারসন, দিস এমিনেন্ট পারসন, এই বিখ্যাত ব্যক্তিটি। যদি এখানে সায়েন্টিস্ট হয় তুমি লিখবে এমিনেন্ট সায়েন্টিস্ট, যে কাজটা করেছে সেটা লিখতে পারো, ও পার্সন লিখলে দিস এমিনেন্ট পারসন পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে। এবার মারাতে যাবে তার একটা তারিখ থাকবে, অন দিয়ে তারিখটা আর ইন দিয়ে সালটা, যে তারিখে আর যে সালে মারা গেছিল। তাহলে অন দিয়ে মৃত্যু তারিখ, যে তারিখে মারা যাচ্ছে সেই মৃত্যু তারিখ, ইন মৃত্যু সাল। এরপর দেখো অনেক ক্ষেত্রে কোন জায়গায় মৃত্যু হয়েছে সেটাও কিন্তু দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে দেওয়া থাকে। আর একবার ইন দিয়ে, যেমন জন্মস্থান হয় সেরকম তো কোন জায়গায় মারা গেছে সেই স্থানটাও থাকবে, পয়েন্টে দেওয়া থাকলে তুমি লিখবে, পয়েন্টে দেওয়া না থাকলে লিখবে না, মৃত্যু স্থান। বুঝে গেল, মৃত্যু তারিখ, মৃত্যু সাল, মৃত্যু স্থান। এরপরে এতটা হওয়ার পরে লাস্টে কি হবে, এই কাজটা তোমার করতে হবে। এই যে দুটো লাইন আমি বলছি, এই দুটো লাইন প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে তুমি লিখবে। প্রত্যেকটা ব্যক্তি যদি মারা যায় তার ক্ষেত্রে তুমি কিন্তু এই লাইনগুলো লিখবে। কি লিখবে, হি ওয়াজ, যদি বেঁচে থাকে তাহলে ইজ, বেঁচে থাকলে ইজও লিখতে পারো। হি ওয়াজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, যেহেতু আমরা ইন্ডিয়ারে ধরলাম পড়িছে, হি ওয়াজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, তিনি ছিলেন ভারতের গৌরব। অবশ্যই তিনি যদি ভারতের গৌরব না হন তার সম্পর্কে আমরা লিখবো না, হি ওয়াজ অথবা ইজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, তিনি ছিলেন বা যদি বেঁচে আছেন তিনি হন ভারতের গৌরব। যদি মারা যান তার সঙ্গে আরেকটা লাইন অ্যাড করবে, অবশ্যই এটা মারা না গেলে এটা লিখে দিও না। দো হি ইজ নো মোর, দো হি ইজ নো মোর উইথ আস, যদিও তিনি আর আমাদের মধ্যে নেই, দো হি ইজ নো মোর উইথ আস, হি উইল লিভ ফরএভার, হি উইল লিভ ফরএভার in our
hard for his great contribution. যদি কন্ট্রিবিউশন স্পেলিংটা না মনে থাকে, এর ছোট একটা মিনিং বলে দিলাম, ওয়ার্ড মিনিং ওয়ার্ক ফর ইট গ্রেট, এটার জায়গায় এটা লিখতে পারো। তাহলে তিনি হচ্ছেন ভারতের গৌরব। যদি ভারতে না হয় তখন তিনি হচ্ছেন পৃথিবীর গৌরব, যদি ভারতের বাইরে হয়। যদিও তিনি আর আমাদের মধ্যে নেই, তিনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন তার এই মহান কাজের জন্য। তাহলে বোঝা গেল? এইভাবে একটা তুমি বায়োগ্রাফিটা, যেটা ফর্মাটটা বললাম, এই একটা বায়োগ্রাফি তুমি মুখস্থ করে হাজার হাজার বায়োগ্রাফি কিন্তু তুমি নিজেই লিখে আসতে পারবে। তোমাদের এবিটি টেস্ট পেপারে প্রত্যেকটা বায়োগ্রাফি এই ফরম্যাটে তুমি লিখতে পারবে। এবার ঘরে বসে বসে এই ফরম্যাটটা দেখে দেখে প্র্যাকটিস করো, বড়। তো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।